আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে আপনার কারেন্ট লায়াবিলিটিস চ্যাপ্টার 13। তো লাস্ট ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করব। লাস্ট ক্লাস ডিউ টু টাইম কনস্ট্রেইন আমার কিছু টপিক আমরা কভার করতে পারিনি, বাট আজকে মেইনলি আমরা কারেন্ট লায়াবিলিটিসের কন্টিনজেন্সিস কভার করব। সো কন্টিনজেন্সিস কভার করার আগে আমরা একটু কিছু অন্য কয়েকটা কারেন্ট লায়াবিলিটিস, যেটা শর্ট টার্ম অথবা লং টার্ম কারেন্ট লায়াবিলিটিস, ওগুলো একটু কভার করব। ফার্স্ট থিং ইজ দ্য সেলস ট্যাক্স লায়াবিলিটি। নাও প্রত্যেকটা কোম্পানি আমরা যদি একটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে একটা হয় যে আমরা যখন রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যাওয়ার সময় কিন্তু আমরা সবসময় একটা ভ্যাট পে করি। আপনারা দেখবেন যে রেস্টুরেন্টের মেনুর নিচে অলওয়েজ একটা থাকে যে দ্য প্রাইসেস মেনশন অ্যাবাভ ইনক্লুডেড ভ্যাট অর এক্সক্লুডেড ভ্যাট, এগুলো অলওয়েজ লেখা থাকে। সো এই ভ্যাটটা কি? ভ্যাটটা বেসিক্যালি ইজ আ ট্যাক্স, সেলস ট্যাক্স বা এনি কাইন্ড অফ সেলস ট্যাক্স। সেলস ট্যাক্সটা কালেক্ট করে কে? সেলস ট্যাক্সটা কালেক্ট করে কিন্তু অ্যাকচুয়ালি যাকে আপনি পে করছেন। যেমন রেস্টুরেন্ট আপনি যখন খাচ্ছেন আপনি কিন্তু সেলস ট্যাক্সটা পে করছেন, কিন্তু এটা কালেক্ট করছে ওই রেস্টুরেন্টরা, রিটেলার্স। আমরা যদি এটা কোম্পানির ব্যাপারে চিন্তা করি, রিটেলার্স মাস্ট কালেক্ট সেলস ট্যাক্স ফ্রম কাস্টমার্স। সো এই সেলস ট্যাক্স কালেক্ট করে কোম্পানিরা করে কি? কোম্পানিরা এটা আপনার গভর্নমেন্ট অথরিটির কাছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অথবা এন্ড অফ দ্য পিরিয়ড ওরা এটা একটা রিটার্ন জমা দিয়ে এটা সাবমিট করে দেওয়া হয়, ওই সেলস ট্যাক্সটা। নাও সো সেলস ট্যাক্স আমাদের কি বোঝায়? সেলস ট্যাক্সটা যে আমরা যে নিচ্ছি আমাদের কাস্টমারদের থেকে, এখন কোম্পানির পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, সেলস ট্যাক্স যে আমরা কালেক্ট করছি সেটা আমাদের অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে? আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে কোথায় দেখাবো আমরা? কারেন্ট লায়াবিলিটিস, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আপনার এই সেলস ট্যাক্সটা কিন্তু আপনার পে করতে হচ্ছে। নাও সেলস ট্যাক্সের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে? আমরা যদি একটা এখানে ম্যাথস দেখি, সেখানে এক বলে ডিফেন্স কর্পোরেশন মেক ক্রেডিট সেলস অফ 30,000। সো একটা ক্রেডিট সেল হয়েছে এখানে 30,000-এর ক্রেডিট সেলস, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু $30,000, which are subject to 6% sales tax. 6% sales tax থাকবে। নাও যখনই এই লেখাটা দেখা যায় সাবজেক্ট টু, তার মানে হচ্ছে যে আমি এখনো সেলস ট্যাক্সটা এখানে ইনক্লুড করিনি, এটা জাস্ট আমার সেলস। দ্যাট মিনস আমার সেলস কত আসবে? আমি যদি এটার সাথে 6% ইনক্লুড করে দিই, আমার সেলস হবে 30,000, 6% হবে ট্যাক্স। তার মানে আমি যখন কাস্টমারকে চার্জ করব তখন আমি কতটুকু চার্জ করব? তখন আমি কাস্টমারকে চার্জ করবো এভাবে 30,000 মাল্টিপ্লাই 0.06, অথবা আপনি বলতে পারেন 6%, যেটা আপনি বলতে চান, 0.06 অথবা 6%। আমি এটা একটু কনফিউজিং হয়ে যাবে, অনেকে ডিভিশন মনে করতে পারেন, আমি এটা এভাবে লিখে দিই 6%। নাও এটা হবে আপনার ট্যাক্সের মান। নাও আপনি কাস্টমার থেকে রিসিভ করবেন কত? কাস্টমার থেকে রিসিভ করবেন কিভাবে? আপনি যেহেতু এখানে বলেছে এটা ক্রেডিট সেলস, দ্যাট মিনস আমাদের ডেবিট হবে কি? আমাদের ডেবিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল। দ্যাট মিনস যে আমরা এখনো টাকাটা আমরা সেল করে দিয়েছি অলদো, কিন্তু টাকাটা আমরা এখনো পাইনি। নাও এখানে আপনার সেলস ট্যাক্সের এটা আসবে আপনার $1,800। 30,000 30% 6,000 আসে $1,800। সো আপনার সেলস করছেন 30,000, আপনার সেলস ট্যাক্স থাকবে $1,800। নাও আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কী হবে? অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা হবে, যেহেতু আপনি টাকাটা অন ক্রেডিটে আছে, ইউ হ্যাভেন্ট রিসিভ দ্য মানি ইয়েট, দ্যাটস ওয়াই আপনার ডেবিট অবভিয়াসলি আপনার অ্যাকাউন্টস রিসিভেবল হবে, ডেবিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল দ্য হোল অ্যামাউন্ট 30,000 প্লাস 1,800। সো আপনার ভ্যালুটা আসবে কি দাঁড়াবে? 31,800। আর ক্রেডিট কি? আমার সেলস কিন্তু আছে, আপনার ক্রেডিট সেলস কিন্তু আমার 30,000 এবং সেলস ট্যাক্স পেয়েবল থাকবে আপনার 1,800। এটা হবে আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা।
যে আপনি ডেবিট করবেন অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট সেলস এবং আরেকটা হবে ক্রেডিট সেলস ট্যাক্সেবল। এটা গেল একটা ট্রানজ্যাকশন। না আমরা যদি সেকেন্ড ট্রানজ্যাকশনটা দেখাই, সেকেন্ড ট্রানজ্যাকশনে কি বললো আমাদের, সেকেন্ড ট্রানজ্যাকশন আমাদের বলছে যে আপনার দ্য কর্পোরেশন অলসো মেক আ ক্যাশ সেলস অফ টোটাল 20, ক্যাশ সেলস করলাম আমরা, রাইট? ক্যাশ সেলস করলাম, দ্যাটস $20,670. নাও এখানে বলেছে ইনক্লুডিং 6% সেলস ট্যাক্স, তার মানে যে এটার মধ্যে অলরেডি 6% সেলস ট্যাক্স ইনক্লুডেড আছে। আগের বার কিন্তু সেলস ট্যাক্স ইনক্লুডেড ছিল না, যেটা সাবজেক্ট টু সেলস ট্যাক্স ছিল, মানে 30,000টা আপনার সেলস দিয়ে দিয়েছে, আপনি এখানে জাস্ট সেলস ট্যাক্সটা মাল্টিপ্লাই করতে, হোয়াট ওয়াজ ভেরি সিম্পল ম্যাথস। এখন আপনাকে বলে দিচ্ছে যে এই ম্যাথস এখানে আপনার অলরেডি সেলস ট্যাক্সটা ইনক্লুডেড আছে, তার মানে কি আপনারা এখন সেলসটা কীভাবে বের করবেন? এখান থেকে সেলসটা বের করার সিম্পল সলিউশন, আপনি সেলস ইকুয়ালস টু দিয়ে আপনার যে ভ্যালুটা আছে যেটা আপনার ইনক্লুডেড ট্যাক্স ছিল সেটা হচ্ছে আপনার 20,670 ডিভাইডেড বাই 1.06। 1.06 হচ্ছে আপনার এই ট্যাক্সটা 1.06 করলেই আপনি আপনার সেলসটা বের করবেন, দ্যাট ইজ মোস্ট প্রবলি $19,500। আপনার আপনি সেলসটা বের করে ফেলতে পারবেন। আর আপনার ট্যাক্সটা তাহলে কত থাকলো? আপনার ট্যাক্সটা বের করার জন্য আপনি বেসিক্যালি যেটা করবো আমরা, ট্যাক্সটা বের করার জন্য আপনি 20,670 মাইনাস 19,500 মাইনাস করবেন। সো আপনার 19,500 মাইনাস যদি করেন আপনার ট্যাক্সটা আসবে 1,170, সেটা হচ্ছে আপনার সেলস ট্যাক্স। নাও অ্যাজ লাইক দ্য প্রিভিয়াস ট্রানজ্যাকশন আপনি যেহেতু এখানে টাকাটা অলরেডি আপনি ক্যাশ পেয়ে গিয়েছেন, আপনার ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে আপনার ফুল অ্যামাউন্টটা, দ্যাট ইজ 20,670, এবং আপনার সেলস যেটা হবে অ্যাজ লাইক, আর বাকি যে দুটো ট্রানজ্যাকশনটা আগেরটার মতনই, যেহেতু এখানে আপনার সেলস হবে 19,500, যেটা আমরা এভাবে ডিভাইড করে পেয়েছিলাম, এবং এই যদি আপনি সাবস্ট্রাক্ট করে আপনার 1,170 এসে পড়ে সেলস ট্যাক্স পে। এটা হলো কি আপনার সেলস ট্যাক্সের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টস, আপনি কীভাবে জার্নাল এন্ট্রিতে দেখাবেন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউর কুইজ, যে এরকম এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনার ইউজুয়ালি আমি কুইজে জিজ্ঞেস করবো, যে আপনার একখানে আমি বলতে পারি যে সেলস ট্যাক্স ইনক্লুড করে দিব, আর এখানে বলতে পারি যে আমি সেলস ট্যাক্স ইনক্লুড করলাম না। সো দুইটারই ট্রানজ্যাকশন আমাকে দেখাতে হতে পারে। আরেকটা যে রকমের কারেন্ট লায়াবিলিটিস থাকে ইজ এ ইম্পর্টেন্ট ওয়ান, ইজ এন ইনকাম ট্যাক্স লায়াবিলিটি। ইনকাম ট্যাক্স লায়াবিলিটি আপনি একটা দিলেন সেলস ট্যাক্স একটা ছিল সেলস ট্যাক্স পেয়েবল, রাইট? সেলস ট্যাক্স পেয়েবল তো ছিল আপনি যেটার উপর সেল করেছেন। ইনকাম ট্যাক্স লায়াবিলিটি কিসের উপর আসে? ইনকাম ট্যাক্স লায়াবিলিটি হলো যে আপনি প্রফিটটা করলেন সারা বছরে, সে আপনার সারা বছরের প্রফিট হলো 1 লাখ টাকা। 1 লাখ টাকা বাংলাদেশে মনে করেন এখন 30% ট্যাক্স রেট কোম্পানিজের জন্য। 30% ট্যাক্স রেট আপনার ওই বছর আপনার কতটুকু ট্যাক্স দিতে হবে, কারণ আপনার তো পিরিয়ডটা শেষ হওয়ার কয়েক মাস পর বা কয়েকদিন পর আপনি পে করবেন ট্যাক্সটা। সো আপনি ট্যাক্সে কতটুকু পে করবেন সেটা দিয়ে আমরা এখান থেকে বের করতে পারি। ট্যাক্স পেয়েবল অবভিয়াসলি ইজ এ কারেন্ট লায়াবিলিটি। এখানে একটা জিনিস যেটা আছে আমাদের, ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং ইনকাম সামটাইমস অকার, যে দেয়ার উইল বি ডিফারেন্সেস, বাট ফর্চুনেটলি আমরা এই কোর্সে এই পার্টটা শিখছি না এই মুহূর্তে। এরকম একটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং আর একটু যাবো, যেখানে আপনাদের মেজর কোর্সেস, ওখানে শেখানো হবে why these differences occurs and how can you solve it. Now আজকে মেইন যে টপিকটা কভার করবো, দ্যাটস ইজ কন্টিনজেন্সি। Now contingencies, what is contingencies? Contingency is a very important part.
অ্যান্ড ইটস আ কাইন্ড অফ কমপ্লিকেটেড অ্যাজ ওয়েল। নাও কন্টিনজেন্সি দুই রকমের হতে পারে। নাও বিফোর আই গো কী রকম হতে পারে, হোয়াট ইজ আ কন্টিনজেন্সি? আপনার ফিউচারে এমন কোনো ইভেন্ট হতে পারে দ্যাট ইজ মাইট বি পসিবল, there is uncertainty but there is a probability that it might happen in the future, so that is actually is contingency, যে এখনো হয়নি। সে ফর এক্সাম্পল আপনার কোম্পানিকে একটা কাস্টমার সু করলো যে আমার যে এরকম কন্ট্রাক্ট ছিল আপনার কোম্পানির সাথে, আপনি কন্ট্রাক্টটা ফুলফিল করতে পারেন নাই, আমি আপনাকে সু করব, কোর্টে নিয়ে যাব। এখন আপনি জিততেও পারেন, আপনি হারতেও পারেন, সেটাতে ইউ ডোন্ট নো, কিন্তু অবভিয়াসলি দেয়ার উইল বি আ প্রবাবিলিটি যে আমি জিততে পারি, আমি হারতে পারি, যে কোনো একটা প্রবাবিলিটি থাকতে পারে। ওই প্রবাবিলিটিকেই বলে কন্টিনজেন্সিস, যে আমার জিতার পসিবিলিটি কত, হারার পসিবিলিটি কত, সেটা আপনারা ডিটারমাইন করতে পারবেন। নাও এখন মনে করেন যে আপনাকে যে কেসটা করলো, ওই কেসটার ভ্যালু হলো সে $1,00,000, $1,00,000। এখন আপনি বললেন যে আমি কেসটা জিততে পারবো, যদি আমি জিতে যাই তাহলে আমি $1,00,000 পাবো, আর যদি আমি হেরে যাই তাহলে আমি $1,00,000 পে করবো। আপনি যদি জিতে যান, দ্যাট ইজ ইয়োর গেইন কন্টিনজেন্সি। আর আপনার যদি মনে হয় যে না আমার জিতার পসিবিলিটি, জিতার পসিবিলিটি সবসময় মনে রাখবেন, পসিবল গেইন, যেটা পসিবিলিটি আছে, তাহলে ওইটা আপনার গেইন কন্টিনজেন্সি হবে। আর আপনি যদি মনে করেন না আমার হারার পসিবিলিটি হাই, তখন আপনার এটা লস কন্টিনজেন্সি হবে। নাও গেইন অ্যান্ড লস কন্টিনজেন্সির একটা ইস্যু আছে। আপনি যখন গেইন কন্টিনজেন্সি আমরা চিন্তা করি যে there will be a gain contingency, there will be a gain, আমরা এটা অ্যাকাউন্টিংয়ে কোনো ট্রিটমেন্ট করি না, অ্যাকাউন্টিং বুকসে কোনো ট্রিটমেন্ট করি না। কেন করি না? বিকজ আমাদের অ্যাকাউন্টিং যে লটা আছে, যে রুলটা আছে, যে আপনি কখনো গেইন ওভার এস্টিমেট করতে পারবেন না, কখনো এস্টিমেট করতে পারবেন যে এটা আমার গেইন হবে। আপনি লস এস্টিমেট করতে পারেন, কারণ কোম্পানি অলওয়েজ গেট প্রিপেয়ার্ড ফর দেয়ার ওয়ার্স্ট কেস, নট ফর দ্য বেটার কেস। সো এর জন্য আপনার গেইন কন্টিনজেন্সি যেগুলো হবে সেটা আপনি রেকর্ড করার দরকার নেই, বাট লস কন্টিনজেন্সি যদি হয় একটা প্রবাবিলিটি, সেটা আপনি করতে পারেন। সো টিপিক্যাল গেইন কন্টিনজেন্সি কী কী হতে পারে? সো আমি একটু আগে যেটা বললাম যে কেসের ক্ষেত্রে, কেস যদি আপনি জিতে যান সেটা আপনার গেইন কন্টিনজেন্সি, যেটা আপনার এই যে কেস যদি আপনি যদি মনে করেন যে না এটা ফেভারেবল আউটকাম হওয়ার অনেক হাই পসিবিলিটি, আমি জিতে যেতে পারি। তারপর হতে পারে যে আপনি চিন্তা করতে পারেন যে there is a rumor going on in the market, যে আপনার ট্যাক্স রেটটা কমে যেতে পারে। আপনার গভর্নমেন্টের কথা বলছে যে আপনাদের সার্টেন ইনকাম ট্যাক্স বা সার্টেন ভ্যাট বাই AIT যেটাই আমি বলি, সেটা আমার কমে যেতে যাচ্ছে। তখন আপনি চিন্তা করতে পারেন যে আমি এটা একটা ট্যাক্স রিফান্ড পাওয়ার পসিবিলিটি আছে, বা গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স করেছিল, আরেকটা এক্সাম্পল যে গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স করেছিল $1,00,000, কিন্তু আমার তো $1,00,000 ট্যাক্স হওয়ার কথা না, আমার 60,000 টাকা এখানে ট্যাক্স হওয়ার কথা। তো আপনি গভর্নমেন্টের সাথে একটা ইস্যু করেন, আপনি বলেন যে না আমি ডেফিনেটলি 40,000 টাকা এক্সট্রা পেয়ে যাবো। সো এটা আপনার গেইন কন্টিনজেন্সিতে আপনারা ধরে রাখবেন, কিন্তু মাথায় রাখবেন গেইন কন্টিনজেন্সি আর নট রেকর্ডেড। গেইন কন্টিনজেন্সিস আমরা কখনো একটা অ্যাকাউন্টিং বুকসে রেকর্ড করি না, শুধু আমরা এটা ডিসক্লোজ করি। ডিসক্লোজ হিসেবে আপনারা দেখবেন যে একটা নোটস থাকে, অথবা এন্ড নোট থাকে বা ফুট নোট থাকে প্রত্যেকটা অ্যানুয়াল রিপোর্টে। আমরা ওখানে একটু মেনশন করে রাখি যে দের ইজ দ্য প্রবাবিলিটি যে আমরা এটা গেইন করার পসিবিলিটি অনেক হাই, সো দ্যাট দ্য ইনভেস্টার্স ডোন্ট প্যানিক অ্যান্ড দে নো what's going to happen to the company. Now loss contingency আমরা অলওয়েজ রেকর্ড করি। লস কন্টিনজেন্সি আমরা রেকর্ড করি কারণ লায়াবিলিটিসে আপনার আমরা যখন পর ম্যাথসগুলো করবো ওখানে আরও দেখা যাবে যে লস কন্টিনজেন্সি আমরা কীভাবে রেকর্ড করা হয়। দ্য লাইকলিহুড দ্যাট দ্য ফিউচার ইভেন্ট উইল কনফার্ম অ্যান্ড লায়াবিলিটি দ্যান রেঞ্জ ফ্রম প্রবাবল টু রিমোট। নাও FASB আর ASB আমরা যেটাই বলি, এখন তো IASB হয়ে গেছে, IAS হয়ে গেছে। IAS 3 রকমের প্রবাবিলিটি আপনাকে ধরে, দ্যাট ইজ প্রবাবল হওয়ার পসিবিলিটি অনেক হাই, রিজনেবল পসিবল যে হতেও পারে না হতে পারে 50-50 চান্স আছে, অথবা রিমোট মাইট নট বি, দের ইজ আ লো চান্স আমার এই লসটা আমার লসটা হবে। না সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে না অনেক হাই পসিবিলিটি আছে, আমরা যদি দেখি একটা হওয়ার অনেক হাই পসিবিলিটি আছে, তখন সেটা আমরা অ্যাকুয়ার করবো। অ্যাকুয়ার মানে লাইক ইটস বেসিক্যালি আমরা আপনার কারেন্ট লায়াবিলিটিসে সেটা
মেনশন করব যে না দের ইজ আ হাই পসিবিলিটি যে আমাদের এটা এই লসটা হবে, অথবা আমরা এটাও চিন্তা করতে পারি, এটা আপনার ডিসক্রিপশনে পড়ে যায় কোম্পানির, যে যদি অ্যামাউন্টটা কম থাকে আমরা এটা বা অ্যামাউন্ট একটু বেশি থাকে আমরা এটা অ্যাকাউন্টিংয়ে লাইবিলিটি দেখালাম না, আমরা কি করতে পারি যে কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্টে যে ফুট নোট থাকে সেই ফুট নোটে আমরা লিখে দিতে পারি যে এরকম একটা পসিবিলিটি আছে যে আমরা এরকম একটা লস হতে পারে। সেম ক্ষেত্র হলো যখন আপনারা 50-50 চান্স থাকে যে লসটা হতেও পারে নাও হতে পারে, তখন আপনি ফুট নোটটা লিখে দিতে পারেন যে দের ইজ আ 50-50 চান্স যে আমাদের হতে পারে। এবং সবচেয়ে যেটা রিমোট যে আপনি বলুন না এটা হওয়ার পসিবিলিটি নেই, ওরা আমাদের হারাতেই পারবে না, দের ইজ নো ওয়ে আমরা এই কেসে হারবো, তখন আপনি জাস্ট ইগনোর ইট, ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন এনিথিং, বিকজ আপনারা জানেন এটা কোনো এফেক্ট পড়বে না আপনার ফাইন্যান্সিয়ালি পড়ে, সো আপনারা এটা দিলেন না। লস কন্টিনজেন্সি একটা ম্যাথস যদি আমরা দেখি, লস কন্টিনজেন্সি আপনার বুকসে কীভাবে দেখবেন, এখানে বলেছে Circular's insurance is involved in a lawsuit in December 2012. Prepare the December 31st entry, assuming it's probable that Circular's will liable for 90,000 result of this suit. Now, ওরা বললো যে একটা লসুট হয়েছে, এখন এখানে ওরা প্রবাবিলিটি দিচ্ছে যে 900,000-এ এই সুটটাতে প্রবাবেল আছে, যে হাই পসিবিলিটি যে এই ওয়ার্ডটা দেখবেন, ইট ইজ probable that the Circular's will be liable for 90,000 as a result of suit. না এখানে আপনার কীভাবে এন্ট্রিটা দিবেন আপনারা, এখানে আপনার ফার্স্ট এন্ট্রি যেটা হবে সেটা হচ্ছে আপনার লসুট লস, আমরা এটা অ্যাজ আ লসুট লস দেখাবো এবং সেটা আমার কারেন্ট লাইবিলিটিসে আমি ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটিসে আমি লসুট লাইবিলিটি হিসেবে 900,000-এর একটা ইস্যু করবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট entry, assuming that as a result that's the prepare the December entry, that's going to be December 1st entry. Then prepare December entry if assuming it's not probable that Circular's will be liable for any payment, এই ক্ষেত্রে আমরা আসলে কোনো নেসেসারি এন্ট্রি দিব না, কারণ আমি কিন্তু এখানে বলে দিচ্ছি আপনি এই ওয়ার্ডটা অলওয়েজ খুঁজবেন, প্রবাবল যদি হয় তখনই আমরা শুধু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করব। প্রবাবল ওয়ার্ডটা যদি না থাকে দ্যাট মিনস যে দের ইজ এ পসিবিলিটি যে আমরা এটা ইগনোর করে যাব বা অথবা ফুট নোটে দেবো, কিন্তু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে না। কিন্তু যেহেতু ওরা বলছে যে এটা ইটস নট প্রবাবল, আমরা এটা ফুট নোটেও দেখাতে পারি অথবা উই ক্যান ডিরেক্টলি ইগনোর ইট, আমরা বলতে পারি নো এন্ট্রি ইজ নেসেসারি, দ্য লস ইজ নট accrued because it is not probable that the liability has been incurred in at the date. All right? Now, চার ধরনের লস কন্টিনজেন্সিস, এই পার্টটা একটু কনসিডার করবেন। চারটা মোস্ট ইম্পর্টেন্ট কন্টিনজেন্সিস, কী কী লস কন্টিনজেন্সিস কোম্পানি ইউজুয়ালি ফেস করতে পারে। তো একটার মধ্যে আছে লিটিগেশন ক্লেইমস অ্যান্ড অ্যাসেসমেন্ট, যেটা আমি বললাম যে লসুট ইজ দ্য বিগেস্ট কন্টিনজেন্সিস যে কোম্পানি ফেস করতে পারে ইন দ্য ফিউচার, যে লসুটের জন্য আমার কোম্পানির লস হতে পারে। যে কোম্পানিজ মাস্ট কনসিডার দ্য ফলোইং ফ্যাক্টরস ইন ডিটারমাইনিং ওয়েদার টু রেকর্ড আ লায়াবিলিটি respect to pending or threatened litigations or an actual or possible claims and assessment time period which was occurred. Now আপনারা যখন এটা দেখবেন, আপনারা যখন এই লস কন্টিনজেন্সিগুলো দেখবেন, আপনারা এই তিনটা ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আসলে কীভাবে বুঝবেন যে এটা আমার যেটা পসিবিলিটি আছে নাকি পসিবিলিটি নাই, আপনি কীভাবে বুঝবেন? বুঝে পসিবিলিটি কি, দ্য টাইম পিরিয়ড, প্রবাবিলিটি অফ আনফেভারেবল আউটকাম, অ্যাবিলিটি টু মেক আ রিজনেবল এস্টিমেট অফ দ্য লস। আপনি দেখবেন যে কোন টাইমে এটা হয়েছে, তারপর কি প্রবাবিলিটি থাকতে পারে যে আমাদের কাছে এনাফ ডকুমেন্টস আছে বা এরকম কিছু আছে যে আমরা হারবো, এরকম যে আমরা হেরে যেতে পারি। আরেকটা আছে যে আপনার রিজনেবল এস্টিমেট, এখন রিজনেবল এস্টিমেটটা করা ইজ ডিফিকাল্ট। এখন লসুটে আপনি ধরতে পারেন যে ঠিক আছে লসুটে মেবি আমাকে এই ক্লেম তো করলোই, কিন্তু আসলে জাজকে এতটুকু দিবে নাকি, দের ইজ এ পসিবিলিটি যে আপনারা কতটুকু যেতে পারেন। নেক্সট ওয়ান ইজ গ্যারান্টি অ্যান্ড ওয়ারেন্টি কস্ট। না অনেক কোম্পানি আপনাকে দেখবেন যে এই 5 বছরের ওয়ারেন্টি দেয় বা 5 বছরের গ্যারান্টি দেয় তাদের প্রোডাক্টের উপর। যখন 5 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয়, এর 5 বছরের মধ্যে যদি বাই এনি চান্স আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কোম্পানি ইজ লায়াবল টু ফিক্স ইউর প্রোডাক্ট, রাইট? সেটা একটা লস কন্টিনজেন্সি। সেটার জন্য কিন্তু একটা কোম্পানি অলওয়েজ, অ্যান্ড যেসব আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানির আছে যেগুলো লাইক ফোনস, টেকনোলজিক্যাল স্পেশালি ফোনস, ল্যাপটপস, ওয়াশিং মেশিন, হোয়াট এভার দ্যাট ইজ, ওরা কিন্তু এরকম একটা টাকা আলাদা করেই রাখে যে না এই টাকাটা আমার আলাদা করে রাখতে হবে, বিকজ আমার তো একটা খরচ আছে, তাই না? আমার লেবারও তো আমাকে ফ্রি দিচ্ছে না,
আমার তো একটা খরচ আছে, ওই খরচটা আমার ইউজ করতে হবে। এই টাকাটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ইউজ করব যে আমি আসলে এই ওয়ারেন্টি গ্যারান্টি টাকাটা কোত্থেকে যে লসটা হলো ওটা কীভাবে কভার করা যায়। এখন আপনি বলতে পারেন যে স্যার কীভাবে বুঝবো যে কতটুকু ওয়ারেন্টি গ্যারান্টি। আপনি পাস্ট হিস্টোরিক্যাল ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি হিস্টোরিক্যাল ডেটা দেখেন, আপনি হিস্টোরিক্যাল ডেটা দেখতে পারেন যে আচ্ছা এরকম আমার প্রোডাক্ট লঞ্চ করার পর কত পার্সেন্টের ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের ইস্যু করতে হয়, এইসব আপনারা সব করবেন হিস্টোরিক্যাল ডেটা দেখে। না, দুই টাইপের ওয়ারেন্টি অ্যান্ড গ্যারান্টি থাকে। একটা থাকে ক্যাশ বেসিস মেথড, expense warranty cost as incurred because it's not probable that the liability has not incurred or it cannot be reasonably estimated. Now cash basis যেটা আছে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আপনি আসলে কত টাকা স্পেন্ড করবেন বা কত টাকা ইস্যু করবেন, সেটা আপনার আসলে কত টাকা এক্স্যাক্টলি যাবে। কারণ আপনার তো আপনার অ্যাক্রুয়াল যেটা থাকে, আমি যেটা বললাম যে অ্যাক্রুয়াল আপনি হিস্টোরিক্যাল ডেটা দেবেন, এটা অ্যাক্রুয়াল বেসিস আপনি দেখতে পারেন যে আমার এটা ইনকার হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কি এটা ইনকার হবে নাকি সেটা আসলে ডিটারমাইন করা ডিফিকাল্ট। সো অ্যাক্রুয়াল বেসিস যেটা বললাম যে আপনি যে কস্টটা হবে সেটা ডিরেক্টলি, যেটা আমরা বলি জেনারেল অ্যাকসেপ্টেবল মেথড, যেটা আপনি হিস্টোরিক্যাল কস্ট দেখবেন এবং এই অপারেটিং এক্সপেন্সে ডিরেক্টলি আপনি চার্জ করবেন অ্যাক্রুয়াল এক্সপেন্সটা। একটা ছোট ম্যাথস দেখি আমরা লস কন্টিনিউয়াসের ব্যাপারে। Now, Strip factory provides a 2-year warranty with one of its product which was first sold in 2012. Now, 2012 ওরা সেল করেছে, তাদের ওয়ারেন্টি ছিল 2 years. In that year, Strip spent 7,000 servicing warranty claims. এটা কি হলো? এটা কিন্তু ক্যাশ। যে what actually happened, যে আপনারা 2002 সালে 2012 সালে ইস্যু করলেন, আপনারা ফার্স্ট ইয়ার মানে 2013 সালে আমি স্পেন্ড করলাম, 2013 সালে আমার স্পেন্ডিচার ছিল আপনার ফর ওয়ারেন্টি ওয়াজ $70,000, রাইট? $70,000. Now, at the year end, Strip estimates that an additional 400,000 will be spent, মানে accrued, যে ফিউচারে আপনার আরও $4 লাখ খরচ করতে হবে এই সার্ভিস ওয়ারেন্টির জন্য ফর দ্য নেক্সট ফিউচার। আপনার হতো আপনার ইটস নট বেসিক্যালি 2014 এর পরেও তো অনেক প্রোডাক্ট সেল করা হবে, আপনার আরও $4 লাখ স্পেন্ড করতে হতে পারে। এটা কীভাবে সে বের করে? এটা হিস্টোরিক্যাল ডেটা থেকে তারা বের করা হয় যে আরও $4 লাখ করতে হবে যে আপনার এই সার্ভিস ওয়ারেন্টিতে করার জন্য। নাও প্রিপেড এক্সপেন্ডিচার অ্যান্ড দ্য ডিসেম্বর অ্যাডজাস্টিং এন্ট্রি। নাও দিস ওয়ান ইজ ভেরি বেসিক, যে আপনার 70,000 টাকা খরচ হয়ে গেছে। সো ফার্স্টে আপনি কী দিবেন? আপনি ওয়ারেন্টি এক্সপেন্স হিসেবে দিবেন। ফার্স্ট যেটা বলবে যে আপনার যেই টাকাটা স্পেন্ড হয়ে গেছে সেটা আপনি ওয়ারেন্টি এক্সপেন্সে দেখাবেন, এবং যেহেতু এটা টাকাটা অলরেডি আপনি দিয়ে দিয়েছেন, দ্যাটস আ ক্যাশ এক্সপেন্ডিচার। নাও থার্ড যেটা আমরা অ্যাক্রুড বলি, সেটা তো আমরা জানি না আমরা কি আসলে স্পেন্ড করবো নাকি, আসলে কতটুকু স্পেন্ড হবে, লাইবিলিটি আমরা রেখে দিই। এখন আমরা এই $4 লাখ পুরোটাই একটা এক্সপেন্সে দেখাই দিব। এক্সপেন্সে দেখায় আপনার এটা ওয়ারেন্টি লাইবিলিটিতে $4 লাখ আপনি অ্যাজ আ লাইবিলিটি আপনি রেখে দিলেন, যে আমার ডেবিট এক্সপেন্স করে আমার লাইবিলিটি দিয়ে দিলাম যে মোস্ট প্রবাবলি আমার এটা পে করতে হতে পারে। প্রিমিয়ামস অ্যান্ড কুপনস। প্রিমিয়াম অ্যান্ড কুপনসের একটু জিনিসটা পেঁচানো। Premiums and coupons থাকে আপনার যখন কোম্পানি শুড চেঞ্জ দ্য কস্ট অফ প্রিমিয়ামস অ্যান্ড কুপনস টু এক্সপেন্স ইন দ্য পিরিয়ড অফ সেলস। এখন অনেক কোম্পানি বা অনেক প্রোডাক্টে আপনার কিছু অফার থাকে যে আপনি দুইটা এরকম দেন, আপনি একটা জিনিস নিয়ে যান, রাইট? সো ফর এক্সাম্পল কোকাকোলাতে আগে কিছু ছিল যে আপনার 5টা বোতল দিয়ে যান, একটা বোতল ফ্রি, বা এরকম কিছু অফার থাকে। সো এরকম প্রিমিয়ামস অ্যান্ড কুপনস আপনাদের মাঝে মাঝে কোম্পানি ইস্যু করে, ওইটাও আপনার একটা লাইবিলিটি যে মানুষ তো এটা অ্যাভেল করবে এই সার্ভিসটা বা এই অফারটা অ্যাভেল করবে, তখন আপনি এটা কীভাবে ট্রিটমেন্ট করবেন। আমরা ডিরেক্টলি ম্যাথসে চলে যাই, ম্যাথসে দেখলে একটু ইজি হবে। নাও ফ্লাফি কেক মিক্স কোম্পানি অফার ইটস কাস্টমার আর লার্জ নন ব্রেকেবল মিক্সিং বল ইন এক্সচেঞ্জ অফ 25 cents অ্যান্ড 6 বক্স টপ। তো কী করবে? একটা মিক্সিং বল দিবে, মিক্সিং বলের কস্টটা হবে আপনার 25 সেন্টস, রাইট? বলছে 25 সেন্টস দিলে আপনি মিক্সিং বলটা পাবেন, রাইট? আর
ওই 25 সেন্সের এগেনস্টে আপনি 10 বক্স টপস নাও মিক্সিং বোর্ডে যে ইস্যুটা আছে, হ্যালো আসসালাম, জি জি আমি এই যে 12 তারিখ ক্লাস নিচ্ছি। হ্যাঁ বলেন। ও ওই যে ওইটা আমি একটু পরে আসতেছি, একটু পরে এসে কথা বলছি। হ্যাঁ আমার ওইটা লাগবে না ছুটিটা। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে জি। নাও আপনার 25 সেন্স রাইট, আপনার বলবো একটা মিক্সিং বল, আমি একটা মিক্সিং বল যদি নিই, একটা মিক্সিং বলের এগেনস্টে আপনার 25 সেন্স পে করতে হবে এবং 10টা বক্স টপ যদি আপনি দেন তাহলে আপনি একটা মিক্সিং বল পেয়ে যাবেন। নাও এটা হলো গিয়ে তাদের অফারটা। নাও দ্য মিক্সিং বল কস্ট 75 সেন্স টু মেক। নাও এটার মেকিং কস্ট কত? মেকিং কস্ট হচ্ছে আপনার 75 সেন্স। 75 সেন্স আপনার আপনার মেকিং কস্ট, এটা যেটা খরচ করবো আমি 75 and the company estimates that the customer will redeem 60% of the box tops. Now box tops, now 60% responsibility, 60% box top এটা আপনার ইস্যু করতে হবে। বক্স টপ আপনি পাবেন of the box tops. The premium offer began at and result journal sufficiently. Now এখন করলো যে ওরা the records purchase of 20,000 mixing balls. Now কোম্পানি কি করলো 20,000 মিক্সিং বলস পারচেজ করলো। আপনাদের জার্নাল এন্ট্রি কি হবে? আপনি ইনভেন্টরি যে প্রিমিয়ামটা আপনার যেহেতু 20,000 আপনি ইস্যু করেছেন, আপনার কিনতে কতটা লেগেছে? সো এখানে 20,000 বক্স টপস আপনার কেনা হলো, বক্স টপস কেনা হলো যে আপনার 75 সেন্স দিয়ে। নাও আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত আসলো? সরি ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইনভেন্টরি প্রিমিয়াম কত আসলো? নাও আপনার ছিল কত? 20,000 বক্স টপস ছিল রাইট। 20,000 কিনতে আপনার কত টাকা লেগেছে? 75 সেন্স লেগেছে আপনার 20,000টা কিনতে রাইট। নাও আপনি এইভাবে লিখবেন যে 20,000 কিনতে আমার 75 সেন্স লেগেছে। তো 75 সেন্স লাগলে আমার টোটাল কত আসে? সেটা আসে আপনার $15,000। $15,000 লেগেছে আমার ওই 20,000 মিক্সিং বলস কিনতে রাইট। যে আপনার ইনভেন্টরি কিনবেন, এটা যে আপনি দিবেন, এটা তো কাউকে কিনতে হবে, তারপরে আপনি রিসেল করবেন। সো এখন এটা আমি কীভাবে লিখবো? এটা আমার জার্নাল এন্ট্রিজ কী হবে? যে অবভিয়াসলি আমি তো ক্যাশ দিয়ে পে করলাম রাইট, ক্যাশ দিয়ে পে করলাম। সো ইটস এ ভেরি বেসিক ওয়ান যে আপনার ক্রেডিট হবে ক্যাশ। এবং যেহেতু আপনি কিনেছেন আপনার ইনভেন্টরি অফ প্রিমিয়াম, এটা কিন্তু নর্মাল ইনভেন্টরি দিবেন না, কারণ আপনার এটা একটা প্রিমিয়াম প্রোডাক্টে আছে, একটা প্রোডাক্টে একটা অফার আছে। সো এই জন্য আপনি প্রিমিয়ামে দেখবেন ইনভেন্টরি অফ প্রিমিয়াম $15,000। কিনেছেন 20,000 বক্স টপস, কতটি কিনেছেন? 75 সেন্স, $15,000। ভেরি বেসিক। নাও এখানে একটা ইনফরমেশন একটু মিসিং যে এক্সকিউজ মি, যে আমি এই বক্স টপসগুলো আবার সেল করব 80 সেন্সে। অলদো 25 লেখা, আমরা এখানে 80 সেন্সে বিক্রি করব, যেটা যদি আমরা কোনো বক্স টপ না পাই, শুধু সেল যদি করি বক্সেস অফ কেক, আমরা যদি কেক মনে করো ওরা কেক মিক্স বিক্রি করে, সেটা হলো 3 লাখ কেক মিক্স করো আপনার 80 সেন্টে, সেটা হচ্ছে আপনার সেলস রেভিনিউ। ক্যাশ ইজ আ ভেরি বেসিক ওয়ান, ক্যাশ রিসিভ করলেন, সেলস হলো আপনার। নাও পরেরটা যদি আমি দেখি, পরের ট্রানজ্যাকশন থাকে যে ফ্লাফি রেকর্ডস দ্য অ্যাকচুয়াল রিডেমশন অফ 60,000 বক্স টপ and the receipt of 25 cents per 10 box top and the delivery of the mixing bowl as follows. Now এখানে কি দেখলো যে এতটুক আমি মুছে দিই একটু, এখানে কি দেখলো যে আপনার 60,000 বক্স টপ আপনি পেলে, আপনার হাতে আসলো 60,000 বক্স টপ আপনার কি বলে কাস্টমাররা রিডিম করলো রাইট। 60,000 যে আমার বক্স টপ নিয়ে আসলাম and the receipt of 25 cents per box top. Now 60,000 box tops right,
6,000 বক্স টপ আপনি পেলেন। সো 6,000 বক্স টপসের মধ্যে কয়টা বক্স টপস আপনি কনসিডার করবেন? কারণ আপনি তো একটা মিক্সিং বল দেওয়ার জন্য তো আপনার 10টা বক্স টপস রাখবেন, তাই না? তো 60,000কে যদি আপনি ডিভাইড করে দেন 10 দিয়ে, তাহলে আপনার আসে 6,000 বক্স টপস। 6,000 বক্স টপ আপনি কনসিডার করবেন, রাইট? 6,000 বক্স টপস আপনার মিক্সিং বলের জন্য, তার মানে আপনার 6,000 মিক্সিং বল আপনার ইস্যু করতে হবে, তাই না? 6,000 মিক্সিং বল আপনি দিয়ে দিবেন, কারণ আপনার 10টা বক্স টপ যদি দেন একটা মিক্সিং বল পায়, তাহলে আপনার 60,000 বক্স টপ দিয়েছে কাস্টমাররা, তাহলে আপনি কয়টা মিক্সিং বল দিবেন? আপনি 10টা মিক্সিং বল দিবেন। আপনার 6,000 মিক্সিং বল দিবেন, রাইট? আপনার ইস্যু করতে হবে মিক্সিং বল। অফার ছিল যে আপনি যদি 10টা বক্স টপ আর 25 সেন্টস দেন, তাহলে আপনি মিক্সিং বলটা পাবেন। নাও কাস্টমাররা তো আপনার 6,000-এর জন্য এই মিক্সিং বলটাও নিবে, তাই না? 25 সেন্টসও দিবে। সো 25 সেন্টটা দেওয়ার জন্য আপনার কি হবে? সো আপনি ক্যাশ রিসিভ করবেন 6,000 বক্স টপসের জন্য 6,000, রাইট? মাল্টিপ্লাই 25 সেন্টস। 6,000টা কীভাবে আসলো? 6,000 ডিভাইড বাই এটা, আপনার আসলে এটা $1,500। $1,500 আপনার আসলো জাস্ট ফ্রম ক্যাশ। নাও আপনার ইনভেন্টরি কত লেগেছে এখানে? আপনার যে 4,500 হয়েছে, আপনার ইনভেন্টরি কত ছিল? ইনভেন্টরি ছিল আপনার এক্সকিউজ মি, আমার তো ইনভেন্টরি ছিল আপনার তো 6,000 মিক্সিং বল কেনার দরকার ছিল। 6,000 মিক্সিং বলের কস্ট কত ছিল আপনার? 75 সেন্টস, রাইট? সো আপনার ইনভেন্টরি প্রিমিয়াম আমি যেটা দিব, আপনার 4,500। 4,500 ইনভেন্টরি মানে এই 6,000 মিক্সিং বল কিনতে আপনার 4,500 টাকা খরচ হয়েছে। নাও যে ডিফারেন্স 3,000, সেটা হবে ডিরেক্ট আপনার প্রিমিয়াম এক্সপেন্স, যে আমার কত টাকা অ্যাকচুয়ালি স্পেন্ড করলাম, যে আসলে আমার প্রিমিয়াম এক্সপেন্সটা আসলে আমার কত টাকা, যে ডিফারেন্সটা হলো, ডিফারেন্সটা তো আপনার পকেট থেকে যাচ্ছে, তাই না? ডিফারেন্সটা আপনি দিবেন যে $3,000 আপনার ডিফারেন্স ছিল। ওকে, নাও লাস্টে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফাইনালি ফ্লাফি মেক্স অ্যান এন্ড অফ ইয়ার পিরিয়ড অ্যাডজাস্টিং এন্ট্রি। নাও এন্ড অফ অ্যাডজাস্টিং এন্ট্রি কীভাবে দেখবেন? আপনার ফার্স্টে বক্স টপ ছিল, আপনার সেল হয়েছে বক্স টপ 3 লাখটা বক্স টপ সেল হয়েছে। ওই যে ফার্স্টে আমরা যখন দেখলাম 3 লাখ বক্স টপ সেল হয়েছে, ওখান থেকে আপনার রিডিম করেছে 60%, রাইট? 60% রিডিম করলে আপনার 3 লাখের 60% হলো গিয়ে 1,80,000। 1,80,000 আপনার 60% রিডিম করেছিল। আর বক্স টপ যারা আসলে আপনার যে আপনার এস্টিমেটেড ছিল যে 60% রিডিম করবে 3 লাখের মধ্যে, রাইট? 3 লাখের মধ্যে আপনার 60% রিডিম করবে, সেটা ছিল আপনার $80,000। কিন্তু আসলে রিডিম করলো কত? আপনার 60,000 বক্স টপস আপনার রিডিম করা হয়েছে। সো আপনার বাকি কথা হলো ফিউচারের জন্য, মানে আপনি আরও 1,20,000 বক্স টপ রিডিম করতে পারবেন। সো ওই 20,000-এর কত হবে? আমার কস্ট কত হবে, এক্সপেন্সটা কত হবে? না 1,20,000-এর থেকে আপনার ডিভাইড বাই 10 করবেন, যে তাহলে আমার কয়টা মিক্সিং বল যাবে, এবং মাল্টিপ্লাই যে ডিফারেন্সটা থাকে, যে আমার ফিউচারে আরও বক্স টপ যাবে 1,20,000 বক্স টপ যাবে, রাইট? আমি দেখবো যে ফিউচারে আমি আরো 1,20,000 বক্স টপস আমি অ্যাফোর্ড করতে পারবো, রাইট? 1,20,000 না, 1,20,000 যে অ্যাফোর্ড করতে পারবো, এখান থেকে 1,20,000-ই তো আমি দিব না, কারণ আমার প্রতি 10টা বক্স টপসের জন্য আমি একটা মিক্সিং বল দিব। তাহলে আমি কি করব, যে আপনার 1,20,000 ডিভাইড বাই 10 করে দিব, তাহলে কত আসে? আপনার 1,200 আসে মোস্ট প্রবাবলি, সরি 12,000 আসবে, আপনার 12,000 বক্স টপস আসবে, রাইট?
না এখন আপনি যে প্রিমিয়ামটা যেটা আপনি এক্সট্রা পে করছেন সেটা হচ্ছে আপনি কিনেছেন 75 সেন্টস দিয়ে, রাইট? আর আপনি কিন্তু 25 সেন্টস আরও নিচ্ছেন, রাইট? তার মানে আপনার এখানে রিডিমশন হবে 50 সেন্টস। 50 সেন্টস আপনার এক্সপেন্সটা হবে। সো আপনি যদি এই দুইটা মাল্টিপ্লাই করে দেন তাহলে আপনার ডলার ভ্যালুটা এসে পড়বে 6000 ডলার ভ্যালুটা এসে পড়বে। সেটা আপনি অ্যাজ এ প্রিমিয়াম এক্সপেন্স দিবেন 6000 অ্যান্ড প্রিমিয়াম লাইবিলিটি দিবেন 6000, তো আপনার লাইবিলিটি পার্টটা চলে যাবে। না এনভায়রনমেন্টাল লাইবিলিটি যেটা থাকে, এনভায়রনমেন্টাল লাইবিলিটি ইজ বেসিক্যালি আপনার যে কিছু কোম্পানি আপনার বেসিক্যালি কোনো সেট আপ করার পর আরওএ যেটা বলে আমরা অ্যাসেট রিটায়ারমেন্ট, যে সেট আপ করার পরে যখন ওই সেট আপটা খুলে নিতে হবে, সবসময় তো আপনি এই সেট আপটা রাখতে পারবেন না ওখানে। সে আপনি কোনো একটা পাওয়ার প্ল্যান্ট করছেন বা আপনি কোনো একটা নিউক্লিয়ার কোনো কি ফ্যাসিলিটিস ইস্যু করছেন, তো ওখানে আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে আপনার তো ওখান থেকে নিয়ে আসতে হবে বা এটা সেল করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার কিছু এক্সপেন্ডিচার হতে পারে। সে এক্সপেন্ডিচারগুলো আপনি কীভাবে দেখাবো? ফর এক্সাম্পল এভাবেই, সে অন January 1st, 2012, Wildcat Company erected an oil platform in the Gulf of Mexico. Wildcat legally required to dismantle and remove the platform at the end of the useful life. So ওরা একটা অয়েল প্ল্যাটফর্ম করেছিল আপনার মেক্সিকোতে। সো ওখানে বলছে যে যখন আপনার কাজগুলো শেষ হয়ে যাবে আপনার কাজ, তখন আপনি প্ল্যাটফর্মটা ডিসমেন্টেল এবং খুলে ফেলতে হবে, আপনার নিজের থেকে সব খুলে ফেলতে হবে। সো এইটার এখন এস্টিমেটেড লাইফ হচ্ছে 5 years। নাও ডিসমেন্টেল অ্যান্ড উইল কস্ট, যখন আপনি জিনিসটা খুলবেন তখন আপনার $10 লাখ একটা খরচ থাকবে, $10 লাখ একটা খরচ থাকবে বেসড অন 10% ডিসকাউন্ট রেট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ডিসকাউন্ট রেট। এক্সামে আমি আপনাদের বলেই দিব যে আপনার 5 বছর পর যে $1 লাখ থাকবে সেটা প্রেজেন্ট ভ্যালু কত হবে, যেটা আমি এই ভ্যালুটা আমি বলেই দিব। সে $1 লাখ প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আপনার 620,920। এটা প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্ট করে যদি আমি ব্যাক আনি তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আপনার $100। নাও ওয়াইল্ডক্যাট রেকর্ডস আর ওয়েভ অ্যাজ ফলোজ। নাও আপনার ড্রিলিং প্ল্যাটফর্মে যেটা থাকবে, আপনার ড্রিলিং প্ল্যাটফর্মে দেখবেন আপনি ড্রিলিং প্ল্যাটফর্ম যেটা আপনার অ্যাসেটটা ছিল ওইটা এই ভ্যালু দিয়ে লিখবেন ডেবিট, এবং ক্রেডিট লিখবেন আপনার AOR অ্যাসেট রিটায়ারমেন্ট obligations 620, 920। ওকে, এটাই হবে আপনার বেসিক ভ্যালুটা। নাও আপনার এটা টোটাল ভ্যালুটা আসলো, রাইট? এখন আমি তো এই ভ্যালুটা আপনার 5 ইয়ার্সে এটা ডিভাইড করে দিব, তাই না? তো কারণ আমার 5 ইয়ার্সের প্রজেক্ট, আমি তো প্রতি বছর তো আমি 620 দেখবো না। সো প্রতি বছর যেহেতু 5 ইয়ার্স ছিল, আমি জাস্ট ডিভাইড বাই 5 করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আপনি দেখেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা যেভাবে রেকর্ড করেছিলাম সেভাবেই দেখাই দেবেন যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এত। ভেরি বেসিক। In addition, Wildcat must incur 10% interest expense each period. Wildcat records interest expense and the related increase in the asset retirement obligations as follows. Now, ওরা হচ্ছে যে there will be a 10% of interest expense every year. So আমাদের যেই রেকর্ডটা ছিল, যে ভ্যালুটা ছিল, সেটা যদি আমি যদি 10% করে দিই তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাই। Now, on January 10th, 2017, Wildcat contacts with rig reclaimers included to dismantle the platform at a contract price of $995,000. Now, ওরা কি ইস্যু করেছিল? ওরা চিন্তা করেছিল যে আমার তো $1 লাখ করার কথা ছিল, রাইট? 5 বছর পর তো আমার $1 লাখ করা ছিল, কিন্তু আমি দেখলাম যে না, আমার আসলে $1 লাখ লাগেনি, আমার লেগেছে $995,000। তাহলে এই 5,000 টাকা আমার কি হলো? 5,000 টাকা তো আমার কম লাগলো, রাইট? সো এটা আমার অ্যাজ আ গেইন ইস্যু হবে, রাইট? সো আপনি যখন
জিনিসটা আমার ফার্স্ট ইয়ার অ্যাসেট রিটার্নের অব্লিগেশন টু ক্রেডিট করেছিলাম অ্যাজ এ লাইবিলিটি। সো ওইটা এখন রাইট অফ করতে হবে। রাইট অফ কীভাবে করবো? অ্যাসেট রিটার্ন অব্লিগেশন ডেবিট করে দিব $1,00,000 দিয়ে, যে গেইনটা ছিল সেটা 5,000, এবং যখন ক্যাশটা আমার চলে গেল যেটা আমার রিটায়ারমেন্টে করেছে সেটা ছিল আমার 995। Now the last part of this chapter is how do you gonna present it? Very small one. Now usually reported in their full maturity value. Difference between the present value and the maturity period. আপনার যখন প্রেজেন্টেশনে যাবেন আপনার যে কারেন্ট লাইবিলিটিসগুলো দিবেন, যে কারেন্ট লাইবিলিটিস আপনার তো কারেন্ট লাইবিলিটিস তো আপনার ফুল ম্যাচুরিটিতে আপনি দিবেন, যে আপনার আসলে এই পিরিয়ডে আপনার কতটুকু টাকা লেগেছে বা আপনার কতটুকু গিয়েছে সেই ইস্যুটা আপনি দিবেন, যে ফুল ম্যাচুরিটি ভ্যালু। আর আপনার যে ডিফারেন্সটা থাকে, সে আমরা যে একটু আগে যে অব্লিগেশনটা করলাম, যে আপনার ম্যাচুরিটি লাইফে বা ডিসকাউন্ট ফ্যাক্টর যে থাকে সেটা আসলে ইমম্যাটেরিয়াল হয়ে যায়, সেটা আসলে নেসেসারি হয় না। আপনার অ্যাকচুয়াল ডলার ভ্যালু যেটা হয় সেটাই ইম্পর্টেন্ট ইস্যু আসে এখানে। And the presentation of current liabilities, if the company excludes short-term obligations from current liabilities because of refinancing, it should include the following the note of financial statement. Now কিছু কোম্পানি আপনারা যখন লোন নেয় ওরা তখন আবার রিফাইন্যান্স করে লোনটা, সেই লোনটাকে আবার রিফাইন্যান্স করে। সে ফর এক্সাম্পল আপনার লোনের নাম্বার অফ পিরিয়ড অফ ইয়ার্স যেটা থাকে, আগে ছিল 10 বছরের, সেটা চেঞ্জ করে সেটা 15 বছর করে ফেললো। সেই ক্ষেত্রে আপনার লাইবিলিটি কিন্তু একটু এফেক্টেড হবে। ওই তখন যখন হবে তখন আপনার নিচে আপনার যেখানে নোটসটা থাকে আপনার লাস্টের দিকে অ্যানুয়াল রিপোর্টে, সেই নোটসে আপনার কিন্তু এটা মেনশন করে দিতে হবে যে আমাদের এটা রিফাইন্যান্স করেছিলাম আমরা, এর জন্য লাইবিলিটিটা চেঞ্জ হয়েছে বা দেয়ার ওয়াজ আ চেঞ্জ। সেম অ্যাজ দিস নোটস পেয়েবল রিফাইন্যান্সড, এটা নোট 1 লিখে আপনার ব্যাক অফ দ্য অ্যানুয়াল রিপোর্ট আপনি নোটসে লিখে দেবেন যে আমাদের রিফাইন্যান্স হয়েছে, কীভাবে কী হয়েছে না হয়েছে ওগুলো সব ওখানে মেনশন করে দেওয়া থাকবে। অ্যান্ড অবভিয়াসলি যখন কন্টিনজেন্সিস হবে নোটসে আপনার যখন ডিসক্লোজ করবেন বলে দিতে হবে যে এভরি সিঙ্গেল ডিটেল, যে কী টাইপের আপনি ডিসক্লেমার এসেছে, কী টাইপের আপনার ওয়ারেন্টি এসেছে, কন্টিনজেন্সির নেচারটা কেমন, বা আপনি আরও সব ডিটেলস গ্যারান্টি সব কিছু কীভাবে আপনি ক্যালকুলেট করেন সব কিছু ওখানে একটা মেনশন করে দেওয়া নেসেসারি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে আপনারা রেশিওটা যখন দেখবেন, নাও কারেন্ট রেশিও আপনাকে কি অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেশন কারেন্ট রেশিও ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আপনার কোম্পানি কি ইজ ইট এনাফ লিকুইড, লাইক আপনার কাছে এনাফ টাকা আছে টু আপনার কারেন্ট অ্যাসেট দিয়ে কি আপনি কারেন্ট লাইবিলিটিসকে আপনি ফুলফিল করতে পারবেন নাকি, বাট কত ভাগ বেশি আছে আপনার কারেন্ট লাইবিলিটিসের থেকে। আমরা এটা দেখতে পারি যে এই ম্যাথসে আমরা দেখি যে ওরা বললো যে আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 10,000, 10,566, and our current liabilities was 8,978. তার মানে যে ওদের কারেন্ট অ্যাসেট দিয়ে আপনার কারেন্ট লাইবিলিটিসটা ফুলফিল করতে পারে। কারেন্ট অ্যাসেট ইজ 1.18 times greater than their current liabilities. Now কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কারেন্ট অ্যাসেটের মধ্যে আপনার স্টক থাকে। নাও স্টকটা একটু এক্সক্লুড করে যদি আমরা আরেকটা রেশিও বার করি সেটাকে বলে অ্যাসিড টেস্ট রেশিও, যে আমার যেই মেইন টাকাটা আছে, কারণ স্টক তো আপনার সেল করতে হয় রিইনভেস্ট করতে হয়, ওখানে একটা ইস্যু আছে। সো আমার যে টাকাটা আছে শর্ট টার্ম ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড শর্ট নেট রিসিভেবলস, সেটা দিয়ে কি আমি কি বের করতে পারবো নাকি 0.44 টাইমস। তার মানে যে একটু ঝামেলা, যে আপনার তার মানে আমার স্টক অনেক হাই, যে একটা কোম্পানির যে আমার এখন যদি এখনই কারেন্ট লাইবিলিটিসগুলো তো আমার এখনই পে করতে হবে, যদি এখনই সব কারেন্ট লাইবিলিটিস আমার সাথে একসাথে এসে পড়ে আমি পে করতে পারবো না, আমার কাছে এনাফ টাকা নেই, আমার স্টকটা রিসেল করতে হবে, রিসেল না করলে আমার কাছে এনাফ টাকা নেই যে আমি আমার লাইবিলিটিসগুলো ফুলফিল করতে পারবো।